আমাদের ভূগোলের ক্লাসিক্যাল পিরিয়ড, এর আগে আমি অ্যানসিয়েন্ট পিরিয়ড করিয়েছি, প্রাচীন ভূগোল। প্রাচীন ভূগোলের বিভিন্ন দেশের যে রোমান, গ্রিক, ভারতীয়, চীন, এইসব দেশে ভূগোল কীভাবে বিকশিত হয়েছিল সেটা করিয়েছি। প্রাচীন যুগের পরে মধ্যযুগ এসেছিল, কিন্তু মধ্যযুগের যে ভূগোল সেখানে খুব একটা বিকাশ আমরা দেখতে পাই না। মধ্যযুগটা প্রায় অন্ধকার যুগই বলা যায় ভূগোলের ক্ষেত্রে, সেখানে খুব একটা সমৃদ্ধি ছিল না। প্রাচীনকালে যে সমৃদ্ধিটা ছিল ভূগোলে, বিভিন্ন ব্যক্তিত্ব তারা নানা রকম অবদান রেখেছেন। সেই সময় পৃথিবীর পরিধি নির্ণয় করা, সোলার সিস্টেম সম্পর্কে জানা, নানা রকম ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন করা, পৃথিবীর আকৃতি, পৃথিবীর মানচিত্র, নানান রকমের সমৃদ্ধির যুগ ছিল, সারা বিশ্ব জুড়ে ছিল। কিন্তু তারপরে মধ্যযুগে এসে মোটামুটি 900 খ্রিস্টাব্দের পরে একটা ডিক্লাইন শুরু হয়, অন্ধকার যুগ শুরু হয়। সেখানে কিন্তু আর সেই বিকাশ, জ্ঞান বিজ্ঞানের শাখাগুলো বাকি সমস্তটারই বিকাশ কিন্তু প্রায় স্তব্ধ হয়ে যায়। আরবীয় ভূগোলে কিছু বিকাশ এখানে লাভ হয়েছিল, কিন্তু সেটা খুব বেশি এফেক্টিভ ছিল না। এবং এই যে পিরিয়ড, তারপরে আবার ভূগোল নতুন করে জাগতে শুরু করলো কবে? 19বিংশ শতাব্দী, যেটাকে আমরা বলি ক্লাসিক্যাল পিরিয়ড। 19বিংশ শতাব্দী, এই যুগটাকে ক্লাসিক্যাল বলা হচ্ছে কেন? কারণ এখানে সায়েন্টিফিক জিওগ্রাফি যেটা, সেটা একটা নির্দিষ্ট ধারাতে চলেছে, সেখানে কোনো জটিলতা ছিল না। এবং এই ক্লাসিক্যাল পিরিয়ডটা সূচনা কোথায় হলো, সূত্রপাত কোথায় হলো? জার্মানিতে। এর আগে আমরা দেখেছি গ্রীসে, রোমে, সেখানে নানান ভৌগোলিক তারের অবদানগুলো ছিল। এখানে আমরা দেখব জার্মানিতে ক্লাসিক্যাল পিরিয়ড, ধ্রুপদী ভূগোলের সূত্রপাত হচ্ছে। দুজন ব্যক্তিত্বের নাম আসে এখানে। একজন হচ্ছেন হামবোল্ট, আর একজন হচ্ছেন রিটার। আলেকজান্ডার ভান হামবোল্ট এবং কার্ল রিটার, এই দুজন ভৌগোলিক, এদেরকেই ধ্রুপদী ভূগোলের মূল কাণ্ডারি বলা হয়। এবং এর মধ্যে হামবোল্টকে বলা হয় ফাদার অফ মডার্ন জিওগ্রাফি। ফাদার অফ মডার্ন জিওগ্রাফি। হামবোল্ট। এদের যে ভৌগোলিক বিশ্বাস, দেখুন পুরো জিওগ্রাফিক্যাল থটটাই ভূগোলকে আমরা কি দৃষ্টিভঙ্গিতে দেখব, ভূগোলে আমরা কি আলোচনা করব এবং কি পদ্ধতিতে আলোচনা করব, সেটা নিয়েই কিন্তু জিওগ্রাফিক্যাল থটের মূল বিষয়। যে ভূগোলে কি আলোচনা হওয়া উচিত, ভূগোলের মধ্যে কি আলোচনা হওয়া উচিত, সেটাই কিন্তু আমাদের জিওগ্রাফিক্যাল থটের মূল বিষয়। তো এই হামবোল্ট এবং রিটার এরা বলতে চাইছেন যে সায়েন্স মাস্ট বি ফাউন্ডেড অন দ্য অবজেক্টিভ ডিসক্রিপশন অফ অবজার্ভ ফ্যাক্ট। চোখে দেখা সত্য, অবজারভেশন, তার মাধ্যমেই বিজ্ঞানের ভিত্তি প্রতিষ্ঠা হওয়া উচিত। এখানে ভূগোলের কথাই বলা হচ্ছে। অবজারভেশন, দেখা, অবজার্ভ করা, প্রত্যক্ষ করা, এটা তারা বলছেন। সুতরাং তাহলে ভৌগোলিকদের কাজ কি হবে? এদের কথা অনুযায়ী অভিজ্ঞতা সঞ্চয় করা, তথ্য আহরণ করা, সেটা থেকে ভূগোল নির্মাণ করা। তো এই দুজন ব্যক্তিত্ব, তাদের ভাবনা চিন্তার মধ্যে বেশ কিছু মিল ছিল। তাদের ভূগোলকে দেখার যে দৃষ্টিভঙ্গি, তার মধ্যে কিছু মিল ছিল। এবং তারা কিন্তু প্রায় সমসাময়িক ছিলেন। হামবোল্ট জন্মাচ্ছেন 1769-এ, রিটার জন্মাচ্ছেন 1779-তে, এবং দুজনেই মারা যাচ্ছেন 1859-এ। এই
টাইমটা খুব ইম্পর্ট্যান্ট। 1859 এই সময় কিন্তু দুজন ব্যক্তি মারা যাচ্ছেন একই সময়, দুজনেই জার্মান ছিলেন। ঠিক আছে, 1769 হামবোল্ট, 1779 রিটার, এরা জন্মাচ্ছেন এবং দুজনেই 1859 মারা যাচ্ছেন। এখন 1859টা কেন ইম্পর্ট্যান্ট? কেন এই সময় ডারউইনের যে বই দ্য অরিজিন অফ স্পিসিস, অরিজিন অফ স্পিসিস, এই বইটা 1859 প্রকাশিত হচ্ছে, যেটা বৈজ্ঞানিক চিন্তাধারাকে সম্পূর্ণভাবে পরিবর্তন করে দিয়েছিল, সম্পূর্ণভাবে নতুনত্ব নিয়ে এসেছিল এবং শুধুমাত্র ভূগোল নয়, বিভিন্ন জ্ঞানবিজ্ঞানের শাখাতে এই যে থিওরি, এই থিওরিটাকে গ্রহণ করা হয়। ব্যাপকভাবে বিবর্তনবাদ, ডারউইনের যে বিবর্তনবাদ, সেটা ব্যাপকভাবে প্রভাব ফেলেছিল। তো এই বইটা দেখার আগেই তাদের দুজনের কিন্তু মৃত্যু হচ্ছে। এই জন্যে আমরা এটাকে একটা পিরিয়ডের মধ্যে ফেলে দিচ্ছি। এরপরে কিন্তু আবার ভূগোলের অনেক পরিবর্তন হচ্ছে, সেটা নতুন একটা মডার্ন এরা আমরা বলতে পারি। কিন্তু তার আগে এই দুজন ভৌগোলিক, তারা অবজারভেশনের মাধ্যমে ভৌগোলিক জ্ঞান সৃষ্টির কথা বলে গেছেন। এখন হামবোল্ট তিনি ছিলেন একজন ভ্রমণকারী, বিশ্ব পর্যটক। বিস্তীর্ণ স্থানে পৃথিবীতে তিনি ভ্রমণ করেছেন, নিজের অভিজ্ঞতা সঞ্চয় করেছেন এবং সেই অভিজ্ঞতা তিনি তার বইতে সেটা লিপিবদ্ধ করে গেছেন। হামবোল্ট যে বইটা লিখছেন সেটার নাম হচ্ছে কি? কসমস। কসমস পৃথিবীর বিস্তীর্ণ ভৌগোলিক বিবরণের মধ্যে তিনি সঞ্চয় করে রেখেছেন। এই কসমসের মোট 5টা খণ্ড রয়েছে, যে 5টা খণ্ড উনি 17 বছর ধরে লিখেছেন। তো এর মধ্যে অনেক জ্ঞান সঞ্চিত রয়েছে। অন্যদিকে এই রিটার ছিলেন মূলত ঐতিহাসিক, অর্থাৎ প্রাচীন বিভিন্ন তথ্য সংগ্রহ করতেন, মানে পুরাতন, প্রাচীন মানে অনেক পুরাতন, অনেক দিনের নয়। যে সমস্ত তথ্য বিভিন্ন জন বিভিন্ন রকম বইতে লিখে গেছেন, সেই তথ্যকে ব্যবহার করে, বা বলা যায় হামবোল্ট যেসব তথ্য সংগ্রহ করেছিলেন তার ভিত্তিতে গবেষণা করে রিটার তার বইগুলো লিখেছেন। তো এই কারণে রিটারকে বলা হয় আর্ম চেয়ার জিওগ্রাফার, আরাম কেদারায় বসা ভৌগোলিক। আরাম কেদারায় বসা ভৌগোলিক, কারণ তিনি কিন্তু ভ্রমণ করছেন না। হামবোল্ট যেমন একদম সারা বিশ্বের অনেক জায়গা ঘুরে ফেলেছেন, রিটার সেটা করেননি। তিনি বিভিন্ন জনের যে লেখা, ভ্রমণ কাহিনী হোক, নানা রকম অবজারভেশনের বই হোক, সেইগুলো দেখে তিনি কিন্তু তার ভূগোল চর্চাটা করেছেন। তো এই দুটো খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো হামবোল্ট যে পদ্ধতি কথা বলেছেন সেটা পর্যবেক্ষণ করে সেখান থেকে সিদ্ধান্ত গ্রহণ করা। অভিজ্ঞতাবাদ, ইমানুয়েল কান্ট প্রত্যক্ষবাদ, অভিজ্ঞতাবাদ, এই বিষয়ে তিনি কিন্তু সমর্থক ছিলেন। তো জ্ঞানেন্দ্রিয় ছাড়া তথ্য সংগ্রহ সম্পূর্ণ নয় এবং সেইভাবেই কিন্তু ভূগোলকে দেখা উচিত। এবং আরোহী পদ্ধতি, ইন্ডাকটিভ পদ্ধতি,
ঠিক আছে? ইন্ডাকটিভ আর ডিডাকটিভ জানেন তো? সাধারণ থেকে বিশেষের দিকে যাওয়া হয়, অনেক তথ্য পাওয়া গেল, সেখান থেকে বিশ্লেষণের মাধ্যমে একটা সিদ্ধান্তে পৌঁছানো হলো, এটা হচ্ছে ইন্ডাকটিভ প্রসেস। তিনি অবজার্ভ করছেন বিভিন্ন জায়গাতে, সেখান থেকে সামান্যীকরণ করছেন যে হ্যাঁ তাহলে এটা সব জায়গায় হচ্ছে, মানে এটা হচ্ছে একটা সূত্র, এটা একটা পদ্ধতি, এটাকে বলা হচ্ছে ইন্ডাকটিভ মেথড। আর ডিডাকটিভ মেথডে কি করা হয়, আগে সিদ্ধান্ত, তারপরে সেটাকে বিভিন্ন জায়গাতে মিলিয়ে দেখা হবে এই সিদ্ধান্তটা সঠিক কিনা। এটা হচ্ছে ডিডাকটিভ মেথড। বোঝা গেছে? হামবোল্ট কিন্তু ইন্ডাকটিভ মেথডটাকেই গ্রহণ করেছিলেন। আগে বিভিন্ন জায়গায় পর্যবেক্ষণ করো, তারপরে সিদ্ধান্তে এসো। বোঝা গেছে এটা? হ্যালো? হ্যাঁ স্যার, বোঝা গেছে। তো রিটার বিভিন্ন ভৌগোলিক বিভিন্ন ব্যক্তিত্ব তাদের সান্নিধ্যে আসেন, হামবোল্টের সাথেও তার পরিচয় হয় এবং বিভিন্ন গ্রন্থ তিনি রচনা করছেন রিটার। প্রথমে তিনি ইউরোপ বিষয়ে একটা বই লিখেছিলেন। রিটার ইউরোপ বিষয়ে একটা বই লিখেছিলেন, যে বইটার নাম হচ্ছে কি, ইউরোপ, আ জিওগ্রাফিক্যাল, হিস্টোরিক্যাল অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল পেইন্টিং। A geographical, historical and statistical পেইন্টিং, এই বইটা রিটার লিখেছেন। এবং রিটারের যে সবচেয়ে উল্লেখযোগ্য বই সেটা হচ্ছে আর্ট কুন্ডে। আর্ট কুন্ডে, এই আর্ট কুন্ডের খণ্ড ছিল 19টা। 19টা খণ্ডে রিটার আর্ট কুন্ডে লিখেছেন, বিভিন্ন মহাদেশের সম্পর্কে ডিটেল বর্ণনা। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এখন রিটারের বিভিন্ন যে লেখা, সেখানে একটা বিষয় গুরুত্বপূর্ণ। তিনি বলছেন হিস্টোরিক্যাল ডাইভার্সিটি ইজ আ রেজাল্ট অফ জিওগ্রাফিক্যাল ডাইভার্সিটি। উনি মূলত ঐতিহাসিক ছিলেন, ঐতিহাসিক বিশ্লেষণ করেছেন রিটার। সেখানে একটা কথা উনি বলছেন, হিস্টোরিক্যাল ডাইভার্সিটি ইজ আ রেজাল্ট অফ জিওগ্রাফিক্যাল ডাইভার্সিটি। ভৌগোলিক যে পার্থক্য বিভিন্ন জায়গায়, তার জন্য এই ঐতিহাসিকের পার্থক্য দেখা যায়। এটা খুব সাধারণ কথা, বিশ্লেষণ করলেই বোঝা যায় যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভৌগোলিক পরিবেশ আছে বলেই বিভিন্ন জায়গার ইতিহাসটাও আলাদা। সবই যদি সমভূমি হতো, সারা পৃথিবীতে যদি শুধুই সমভূমি থাকতো, তাহলে এত পার্থক্য চোখে পড়তো না আমাদের, ইতিহাসটাও একই রকম হতে পারত। যদি না মধ্য এশিয়াতে খাদ্যের অভাব হতো, তাহলে কিন্তু ভারত আক্রমণ করতো না বিভিন্ন উপজাতি, ভারতেও তারা আসতো না। তো ভূগোলটা, ইতিহাসটা অন্যরকম হতে পারত। ইতিহাস সবসময়তেই ভূগোল দ্বারা প্রভাবিত হয়, সেটা আমি আগেও আলোচনা করেছি। তো যাই হোক, এই কথাটা রিটার বলেছিলেন এবং সেখান থেকে একটা ডিটারমিনিজম, এই দৃষ্টিভঙ্গিটা একটা ডিটারমিনিজমের জন্ম দিচ্ছে, যে প্রকৃতি নিয়ন্ত্রণ করে সমস্ত কিছুকে। এই যে ভৌগোলিক প্রকৃতি অর্থাৎ প্রাকৃতিক ভূগোল, এই যে সমভূমি, মালভূমি, পার্বত্য অঞ্চল, এই যে অঞ্চলগুলো রয়েছে, এটাই কিন্তু মানুষের সভ্যতাকে নিয়ন্ত্রণ করছে। যে জলবায়ু রয়েছে, সেই জলবায়ুটা মানুষকে নিয়ন্ত্রণ করছে। ভূগোলটা
ইতিহাসকে যেমন নিয়ন্ত্রণ করছে, ভূগোলটা সমাজকে নিয়ন্ত্রণ করছে। এইখান থেকেই ডিটারমিনিজমের কিন্তু সূত্রপাত হয় পরবর্তীকালে, রিটারের এই ধারণা থেকে। ডিটারমিনিজম, পসিবিলিজম আপনারা জানেন, একটাতে প্রকৃতিকে বড় করে দেখানো হয় যেটা ডিটারমিনিজম, পসিবিলিজমে মানুষকে বড় করে দেখানো হয়। তো রিটারের এই লেখা থেকে, ব্যাখ্যা থেকে আমরা বলতে পারি ডিটারমিনিজম জন্ম হয়েছে। তো রিটার এবং হামবোল্ট মারা যাচ্ছেন 1859-এ, অরিজিন অফ স্পিসিস বইটা লেখার বছরই মারা যাচ্ছেন। সুতরাং তাঁদের এই জায়গাতে কি বিশ্লেষণ সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এই দুজন ব্যক্তি ছাড়া আমরা ক্লাসিক্যাল জিওগ্রাফি বা ধ্রুপদী ভূগোলের অন্যান্য যারা ব্যক্তিত্ব, তাদের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছেন র্যাটজেল। ফ্রেডরিক র্যাটজেল। তিনি ভূগোলে মানুষের স্থান থাকবে, মানুষকে নিয়ে আলোচনা ভূগোলে হবে, ভূগোল মানে শুধু প্রাকৃতিক ভূগোল নয়, এইটার বিরুদ্ধে, এইটার পক্ষে জোরালো সওয়াল করেছিলেন র্যাটজেল। সেই জন্যে র্যাটজেলকে বলা হয় ফাদার অফ হিউম্যান জিওগ্রাফি। ফাদার অফ হিউম্যান জিওগ্রাফি, যদিও এটা আরও পরবর্তীকালে সমালোচনা করা হয়, কিন্তু মানবীয় ভূগোলের জন্মদাতা মূলত র্যাটজেলকেই বলা হয়। ভিদাল দা লাব্লাসেরও ভূমিকা আছে, কিন্তু র্যাটজেল তারও অনেক আগে। কারণ র্যাটজেলের সময়টা আমরা যদি আলোচনা করি, র্যাটজেল কোন সময়কার মানুষ, তিনি 1844 থেকে 1904 পর্যন্ত তার সময়কালটা জানা দরকার। কারণ আমরা পরম্পরাটা দেখছি, প্রথমে ছিলেন হামবোল্ট, রিটার, সেখান থেকে র্যাটজেল এই ধারাটাকে বজায় রাখছেন। এবং র্যাটজেল যে বইটা লিখেছিলেন সেটার নাম হচ্ছে কি অ্যানথ্রোপোজিওগ্রাফি। অ্যানথ্রোপোজিওগ্রাফি, নৃভূগোল মানে মানুষের কথা সেখানে থাকবে। নৃ অ্যানথ্রোপো ওই কথাটা মানেই মানুষের সাথে সংযুক্ত। তো হামবোল্ট যেমন পৃথিবী ভ্রমণ করে সেখান থেকে প্রাকৃতিক বিভিন্ন বিষয়ে বর্ণনা দিয়েছেন, তেমন র্যাটজেলও কিন্তু ভ্রমণের মাধ্যমে মানুষ প্রকৃতির যে সম্পর্ক সেটাকে ব্যাখ্যা করতে তিনি এগিয়ে আসেন। এইখানে র্যাটজেল তো মানুষের কথা আলোচনা করছেন, কিন্তু তিনি তার ব্যাখ্যাতে বলছেন পরিবেশের একটা বিরাট বড় ভূমিকা মানুষের ওপর পড়ে। মানুষ যে পরিবেশে থাকে তার চারিত্রিক বৈশিষ্ট্য, তার বাহ্যিক আভ্যন্তরীণ বৈশিষ্ট্য দুটোই কিন্তু তার পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত হয়। এইখান থেকে কিন্তু একটা এনভায়রনমেন্টাল ডিটারমিনিজমের জন্ম হচ্ছে, যে এনভায়রনমেন্ট, পরিবেশ, সেটা কিন্তু মানুষকে নিয়ন্ত্রণ করে। এটা কিন্তু র্যাটজেল বলছেন। এরপরে আমরা দেখব সেম্পল, এলেন চার্চিল সেম্পল। উনি হচ্ছেন র্যাটজেলের শিষ্যা। তিনিও দেখা যাবে পরে এনভায়রনমেন্টাল ডিটারমিনিজমকে সমর্থন করছেন, সেটা আমরা পরে আলোচনা করব। কিন্তু এই যে ধারা, এই যে পরম্পরাটা যে চলছে, সেইটা তারপরে কিন্তু সেম্পেলের কাছে চলে যায়। তাই হোক, এই যেটা ক্লাসিক্যাল জিওগ্রাফি, আমরা বলতে পারি হামবোল্ট রিটারের মৃত্যু হচ্ছে 1859-এ, তারপরে কিন্তু আস্তে আস্তে ধ্রুপদী যে পর্যায় সেটা শেষ হয়ে যাচ্ছে। কিন্তু তারপরে কিছুটা র্যাটজেল সেই ধারাটাকে এগিয়ে নিয়ে গেছেন, এবং সেম্পল, এলেন চার্চিল সেম্পল, তারপরের কিছুটা ধারা তিনি কন্টিনিউ করেছেন। কিন্তু মূলত দুজন ভৌগোলিকের নাম আসবে, একজন হচ্ছেন হামবোল্ট আর একজন হচ্ছেন রিটার।
যারা কিনা এই ধ্রুপদী ভৌগোলিক যাদেরকে আমরা বলছি। তারপরে র্যাডজেল কিছুটা এবং স্যাম্পেল কিছুটা এরা এটাকে বয়ে নিয়ে গেছেন। ঠিক আছে, আশা করছি বোঝা গেছে। ক্লাসিক্যাল জিওগ্রাফিটা বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, তো এগুলো সময়ের ভিত্তিতে আমাদের আলোচনা করতে হবে কোথায় কী এসেছিল, এবং এই যে থটগুলো আমি যেগুলো বললাম সেগুলো মনে রাখবেন। যে এই যে রিটার যেটা বলছেন হিস্ট্রি জিওগ্রাফির মধ্যে যে রিলেশনটা, সেখান থেকে একটা এনভায়রনমেন্টাল ডিটারমিনিজমের ব্যাপার আসছে। র্যাডজেলও যেটা বলছেন পরিবেশের উপর গুরুত্ব দিচ্ছেন, সেখান থেকেও কিন্তু এনভায়রনমেন্টাল ডিটারমিনিজম একটা সূত্রপাত হচ্ছে আমরা বলতে পারি। এবং এইখানেই যে ইন্ডাকটিভ ডিডাকটিভ মেথড, কে কোনটাতে বিশ্বাসী ছিলেন ইত্যাদি, এই জিনিসগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। এবং কার কোনটা বই ছিল, বইটা এগুলো আমি চার্টের মধ্যে দিয়ে দেবো, আপনারা এটা তৈরি করে নেবেন। কারণ এই আমাদের জিওগ্রাফিক্যাল থটের মূল বিষয় হচ্ছে কিন্তু এইগুলোই। ঠিক আছে, আর যেগুলো যা কনসেপ্ট আছে, কোনটাকে কি বলতে বোঝানো হয়েছে, বিহেভিয়ারালিজম জিনিসটা কি, প্রত্যক্ষবাদ জিনিসটা কি, বা একটার সাথে আর একটা কী রিলেশন আছে, কি কোন ধারার সমর্থক, এই জিনিসগুলো কিন্তু আমাদের ভালো করে বুঝতে হবে। এবং এখানে না বুঝলে কার্যকারণ কোনো রিলেশন করতে পারবেন না। আর কার্যকারণ রিলেশন না করতে পারলে কিন্তু যেগুলো কনসেপচুয়াল কোয়েশ্চেন সেইগুলো আনসার করা একটু মুশকিল হবে। বাদ বাকি এখানে ওই বাকি সমস্ত অন্যান্য টপিকের মতোই, কে কোন দেশের ভৌগোলিক ছিলেন, তো একটা মানে প্রাচীন ভৌগোলিকদের সবারটা এরকম মনে করার প্রয়োজন নেই। কিন্তু একটা কার্যকারণ রিলেশন না করতে পারলে ব্যাপারগুলো কিন্তু খুব একটা বোধগম্য হবে না, যেটা নিয়ে বাকি অনেকেরই সমস্যা যে জিওগ্রাফিক্যাল থটটা আমি ঠিক বুঝতে পারছি না। কারণ এগুলো কার্যকারণ সম্পর্ক বুঝতে হবে, কোথা থেকে জিনিসটা আসছে, কেন এলো, এটা বুঝতে হবে। এই যে পুরোটা আলোচনা করলাম আমি, এগুলো ঠিক আছে, এইগুলো এরা এই বই লিখেছেন, কিন্তু তাদের মূল বক্তব্য কী ছিল, ভূগোলকে কেমনভাবে পড়া হবে, কেমনভাবে দেখা হবে, তাদের মূল বক্তব্য কোথায় ছিল, প্রত্যক্ষ করতে হবে, দেখতে হবে, অবজার্ভ করতে হবে, এবং সেখানে কিভাবে তারপরে সেখান থেকে সিদ্ধান্তে আসতে হবে। অর্থাৎ এটা ইন্ডাকটিভ মেথড, যেটা কিন্তু একটা সায়েন্টিফিক মেথড। আগে সিদ্ধান্ত করে তারপরে দেখা, সেটা কিন্তু সায়েন্টিফিক মেথড হয় না। তো পরবর্তীকালে আমরা যখন দেখব যে ভূগোলকে আমরা সমাজবিজ্ঞান হিসেবে দেখব নাকি বিজ্ঞান হিসেবে দেখব, হাডসনস্কি ফর ডিবেট, সেখানে কিন্তু এই বিষয়গুলো আসবে যে ভূগোলকে কীভাবে দেখা উচিত। এবং পুরো জিওগ্রাফিক্যাল থটটাই হচ্ছে এইটা, যে ভূগোল কী, ভূগোলকে আমরা কীভাবে পড়ব, কীভাবে জানবো। কারণ এগুলো সবই প্রকৃতি থেকে এসেছে, প্রকৃতি এবং মানুষ প্রকৃতিরই অন্তর্গত, প্রকৃতি থেকে এসেছে। তাহলে প্রাকৃতিক এই বিষয়টাকে আমরা কীভাবে স্টাডি করব, কোন দৃষ্টিভঙ্গিতে স্টাডি করব, এটাই জিওগ্রাফিক্যাল থট। তো সেই দৃষ্টিভঙ্গিগুলো বুঝতে হবে, তাহলে আমরা থটের যে মূল জিস্ট অংশ সেটাকে ধরতে পারব। ওকে, এটা একদমই কঠিন কিচ্ছু নেই এর মধ্যে, খালি কয়েকটা বিষয়, কয়েকটা দিক আছে, সেইগুলো আমাদের জানতে হবে। এবং একদমই লিমিটেড কোয়েশ্চেন এখান থেকে করা হয় বা হয়, এর বেশি কোয়েশ্চেন হয় না। র্যাডজেল যে বই লিখেছে তার যে দৃষ্টিভঙ্গিগুলো ছিল সেগুলো ছাড়া এইখানে আর কিছু নেই। হাম্বল রিটার যা যা এইখানে বলেছে, যা তারা করেছে, সেইগুলো ছাড়া আর কিচ্ছু নেই। তো এগুলো সব লিমিটেড বিষয়। ওকে, সুতরাং এখানে ঘাবড়ানোরও কিছু নেই, কোনো জায়গাতে কোনো সমস্যা নেই। খুব ভালো করে এটা একটু চর্চা করে নেবেন, একটু রিভিশন করে নেবেন, বারবার পড়বেন, আর কনসেপ্ট আমি যেগুলো ক্লাসে বলবো সেটা ভালো করে বুঝে নেবেন। তাহলে এখানে আর কোনো সমস্যা থাকবে না। এটা আপনাদের উইক পয়েন্ট হবে না, এটা আপনাদের স্ট্রং পয়েন্ট হবে। ওকে, কিছু প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন। বেশ, তাহলে আজকে ক্লাসটা এখানে কমপ্লিট করছি। নমস্কার।